স্ক্রিন শেয়ার আসতেছে না। স্ক্রিন দেখা যায়? জি স্যার। স্ক্রিন, আচ্ছা, ঠিক আছে। তো লাস্ট জি স্যার। অনলাইন ক্লাসে আমরা এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 এই দুইটা এক্সাম্পল দেখছিলাম। মেইনলি এখানে আমাদের নর্মাল যে প্রবলেমগুলো অর্থাৎ এক্সাম্পল 1 এবং 2 যেটা দেখছিলাম, সেখানে দুইটাই অলরেডি একটা টেনশন মেম্বার দেওয়াই ছিল, সেটাকে আমরা চেক দিয়ে দেখছিলাম যে সেটা ঠিক আছে কিনা। এক্সাম্পল 1 এ একটা ডাব্লিউ সেকশন দেওয়া ছিল এবং এক্সাম্পল 2 তে একটা এল সেকশন দেওয়া ছিল, অ্যাঙ্গেল সেকশন দেওয়া ছিল। এই দুইটা সেকশনের জন্য আমরা তার টেনশন স্ট্রেংথ বের করছিলাম, অর্থাৎ ডিজাইন টেনসাইল স্ট্রেংথ কতটুকু সেটা বের করছিলাম, এবং সেখান থেকে টোটাল লোডের সাথে আমরা কম্পেয়ার করে বলছিলাম যে সেকশনটা দেওয়া আছে এটা আসলে এনাফ কিনা, এটা ওকে আছে কিনা, এটা চেক দিছিলাম। সো আমি যেটা বলছিলাম যেখানে ব্লক শেয়ার স্ট্রেংথ থাকবে না বা ব্লক আকারে বোল্টগুলো থাকবে না, ফাস্টেনারগুলো থাকবে না, সেখানে মেনলি আমরা টেনশন স্ট্রেংথ বের করার জন্য দুইটা স্ট্রেংথ বের করব। একটা হচ্ছে টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ আর একটা হচ্ছে টেনসাইল রাপচার স্ট্রেংথ। এবং এই দুটো এক্সাম্পলের ক্ষেত্রে সেই দুটা স্ট্রেংথই আমরা বের করছিলাম। বের করে সেখান থেকে আমরা দেখছিলাম যে লোডের এগেনস্টে তারা ঠিক আছে কিনা, ওকে আছে কিনা। তো সিমিলার একটা প্রবলেম হলো এক্সাম্পল 3। এটাও সেম একই রকম, জাস্ট কিছু বেসিক পার্থক্য আছে, আমরা সলিউশনের সময় দেখব। এটা হচ্ছে এক্সাম্পল 3। এখানে বলা আছে an ASTM A992 মানে স্টিলের টাইপটা প্রপার্টিটা হচ্ছে 992 স্টিল, WT 6x20। তার মানে হচ্ছে এটা একটা টি সেকশন, আমরা ফিগার থেকেও দেখতে পাচ্ছি এটা একটা ইনভার্টেড টি সেকশন। WT কথাটা বলার মানে হচ্ছে, আমি এর আগেও বলছিলাম, যেখানে W লেখা থাকবে কথাটার মানে হচ্ছে তার ওয়েবের তুলনায় ফ্লেন্সটা অনেক প্রশস্ত। W মানে হচ্ছে ওয়াইড, প্রশস্ত, ওয়াইড। WT মানে হচ্ছে ফ্লেন্সটা ওয়েবের তুলনায় প্রশস্ত, তাই এখানে বলা হয়েছে WT সেকশন। তো WT যে সেকশনটা, সেই সেকশনটার ডেজিগনেশন হচ্ছে 6x20। এই টেনশন মেম্বারটার লেন্থ হচ্ছে, টোটাল লেন্থ হচ্ছে 30 ফিট। এটা ডেড লোড ক্যারি করে 40 কিপ এবং লাইভ লোড ক্যারি করে হচ্ছে 120 কিপ, as shown in figure D3.1। এই ফিগারে দেখানো হয়েছে। and in connection is fillet welded on each side for 16 ইঞ্চি। এখানে একটু ভালো করে খেয়াল করেন, আগের যে দুটো এক্সাম্পল আমরা করছিলাম সেই দুটো এক্সাম্পল এখানে ছিল বোল্টেড কানেকশন। এটা ছিল একটা বোল্ট, বা এর উপরে এখানেও যেখানে ছিল এটাও ছিল একটা বোল্টেড কানেকশন। আমাদের এই যে প্রবলেমটা, এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এখানে কানেকশনের ক্ষেত্রে বোল্টেড কানেকশন নয়, এখানে আছে ওয়েল্ডেড কানেকশন। কতটুকু ওয়েল্ডিং করা আছে ভালো করে খেয়াল করেন, প্রশ্নে কিন্তু বলা আছে ফিলেট ওয়েল্ডিং করা আছে এবং ফিলেট ওয়েল্ডিং আছে হচ্ছে 16 ইঞ্চি জুড়ে। তার মানে হচ্ছে একদম এই যে সাইড, এইখান থেকে শুরু করে, সরি, এইখান থেকে শুরু করে তার একদম এই পর্যন্ত, মানে এই যে উপরে একটা প্লেট আর তার নিচে যে আরেকটা প্লেট লাগানো আছে, এই প্লেটের ডিস্টেন্স হচ্ছে 17 ইঞ্চি, কিন্তু পুরাটা কিন্তু ওয়েল্ডিং করা নাই। ওয়েল্ডিং কতটুকু সেটা হচ্ছে এই যে পুরা কালো ডার্ক করা আছে এবং ওই তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, ওয়েল্ডিং আছে হচ্ছে 16 ইঞ্চি। তার মানে হচ্ছে ওই এতদিন আমরা যে এখানে বের করতাম যে প্রথম যে বোল্ট সেটা সেন্টার থেকে লাস্ট বোল্টের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, যেটাকে স্মল এল দ্বারা প্রকাশ করতাম, সেই ডিস্টেন্সটা কিন্তু এখানে হবে 16 ইঞ্চি। কারণ যতটুকু এরিয়া আসলে ওয়েল্ডিং করা আছে বা যতটুকু কানেক্ট করা আছে, যতটুকু লেন্থ কানেক্ট করা আছে, সেটাই হচ্ছে আমাদের সেই স্মল এল। এখানেও সেম একই কাজ, ভেরিফাই দ্য মেম্বার টেনসাইল স্ট্রেংথ। তার মানে হচ্ছে এই যে লোডটা ক্যারি করতেছে এই মেম্বারটা টেনসাইল স্ট্রেংথ বের করতে হবে, টেনসাইল স্ট্রেংথ বের করে দেখতে হবে যে এই পরিমাণ লোড আসলে সে ক্যারি করতে পারবে কিনা, নিতে পারবে কিনা। তো এখানেও কাজটা একদম হুবহু সেম, এর আগে আমরা যেরকম প্রবলেম সলভ করতাম সেম একই রকম, দুইটা স্ট্রেংথ বের করতে হবে, একটা টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ আর একটা হচ্ছে টেনসাইল রাপচার স্ট্রেংথ। সেই দুটো স্ট্রেংথ থেকে আমাদের এখানে চেক দিতে হবে যে এটা ঠিক আছে কিনা, ওকে আছে কিনা। তো প্রথমত আমরা দেখি, প্রথমত বলা আছে গিভেন দ্যাট ইট ইজ এ টি মেম্বার উইথ ওয়েল্ডিং কানেকশন। দেখলাম যে এটা টি সেকশন এবং এখানে যে কানেকশনটা দেওয়া আছে সেই কানেকশনটা হচ্ছে একটা ওয়েল্ডেড কানেকশন। যেহেতু A992 স্টিল, প্রশ্নে বলা আছে A992 স্টিল, A992 স্টিলের জন্য আমরা জানি FY হচ্ছে 50 KSI এবং আলটিমেট স্ট্রেংথ FU হচ্ছে 65 KSI। লেন্থ অফ ওয়েল্ডিং, তার মানে হচ্ছে কতটুকু জায়গা আসলে ওয়েল্ডিং করা আছে, সেই লেন্থ অফ ওয়েল্ডিংটা হচ্ছে 16 ইঞ্চি, বলা আছে 16 ইঞ্চি, সেটা এখানে লেখা হয়েছে, লেন্থ অফ ওয়েল্ডিং হচ্ছে 16 ইঞ্চি। এরপরে যে সেকশনটা দেওয়া আছে সেই সেকশনটা হচ্ছে WT 6x20, আর ডেড লোড দেওয়া আছে 40 কিপ, লাইভ লোড দেওয়া আছে 120 কিপ। আর W2 6x20 এটার জন্য তার সেন্ট্রয়েডের ফেরত হচ্ছে 1.09 ইঞ্চি
এটা সরাসরি প্রশ্নে দেওয়া নাই, তবে এই ভ্যালুটা প্রশ্নে দেওয়া থাকবে, এটার জন্য আলাদা কোনো টেবিল দেওয়া থাকবে না, ভ্যালুটাই সরাসরি দেওয়া থাকবে। এরপরে যেটা প্রথম কাজটা হচ্ছে লোড ক্যালকুলেশন করে নেওয়া, যে টোটাল লোড আসলে এখানে কতটুকু আছে। তো আমরা জানি এলআরউডি মেথডে বা ইউএসডি মেথডে টোটাল লোড ক্যালকুলেশন বা আলটিমেট লোড ফর্মুলাটা হচ্ছে 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। তো 1.2 ইন্টু ডেড লোড হচ্ছে 40 কিউ প্লাস 1.6 ইন্টু লাইভ লোড হচ্ছে 120 কিউ। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ভ্যালু টোটাল টেনসাইল লোড বা টোটাল লোডের ভ্যালুটা আসছে 240 কিউ। তার মানে এখন আমাদের আবার ওই টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ এবং রাপচার স্ট্রেংথ বের করে দেখতে হবে যে তার ইল্ডিং স্ট্রেংথ বা রাপচার স্ট্রেংথের ভ্যালুটা এই 240 এর থেকে বেশি আছে কিনা। তো প্রথমত যদি আমরা ইল্ডিং স্ট্রেংথ বের করতে চাই, ইল্ডিং স্ট্রেংথের ফর্মুলা খুবই সিম্পল ফর্মুলা, এফ ওয়াই ইন্টু এজি। এফ ওয়াই মানে হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেংথ প্লাস এজিটা হচ্ছে ইন্টু এজিটা হচ্ছে তার গ্রস এরিয়া। তো আমাদের যেহেতু A992 স্টিল, প্রশ্নে বলা আছে A992 স্টিল, তো A992 স্টিলের জন্য এফ ওয়াই ফিক্সড 50 কেএসআই, তার সাথে এরিয়া, গ্রস এরিয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এআইসি টেবিলে চলে যেতে হবে। এআইসি টেবিলে আমাদের ডাব্লিউটি সেকশন কোথায় আছে সেটা দেখতে হবে। তো এল সেকশনের পরেই ডাব্লিউটি সেকশন থাকে, এই যে এগুলো হচ্ছে ডাব্লিউটি সেকশন, এই যে এরকম জাস্ট আমাদের যে কানেকশনটা দেওয়া আছে সেটাও এরকমই, জাস্ট ইনভার্টেড, উল্টা করে দেওয়া আছে। সো ডাব্লিউটি সেকশনে আমরা খুঁজবো হচ্ছে 6 × 20। তো এখানে 16, 15, আরো নিচের দিকে যাই, 12, 10, 9, 8, 7, 6। এই যে এখানে যদি আমরা দেখি এই পেজে আছে একদম শেষে একটা ডাব্লিউটি 6, শেষে একদম শেষে আছে হচ্ছে সি মানে 20। ডাব্লিউটি 6 × 20, এটার থেকে আমার কি প্রয়োজন, এরিয়া প্রয়োজন। প্রথমে আমার এরিয়াটা প্রয়োজন, তো এরিয়াটা আমি এখান থেকে নিয়ে নিব, ভ্যালুটা হচ্ছে 5.84। তো সরাসরি সেখান থেকে ভ্যালুটা আমি নিয়ে এসে বসাই দিলাম, এফ ওয়াই হচ্ছে 50 কেএসআই, এরিয়াটা হচ্ছে 5.84। যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখান থেকে টেনসাইল ইল্ডিং স্ট্রেংথের ভ্যালু আসে 292 কিপ। এটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ, নমিনাল স্ট্রেংথ থেকে যদি ডিজাইন স্ট্রেংথ বের করতে চাই তাহলে আমাদের একটা রিডাকশন ফ্যাক্টর গুণ করতে হয়। তো ইল্ডিং এর ক্ষেত্রে আমি সেই রিডাকশন ফ্যাক্টরের ভ্যালুটা বলছিলাম 0.85। কেউ যদি এখানে 0.9 ইউজ করে তাতেও কোনো অসুবিধা নাই, 0.85 বা 9 দুইটাই ওকে। তো রিডাকশন ফ্যাক্টরটা স্যার ইল্ডিং ইল্ডিং স্টেজ বলতে স্যার মানে এটা ওই 292 কি হলে এটা কি মানে সম্পূর্ণ ইল করবে নাকি, মানে হ্যাঁ ডিজাইন তো করবো হচ্ছে 248 ধরে নাকি? হ্যাঁ ডিজাইন ধরবো, ডিজাইন করবো আমরা হচ্ছে 248, মানে আমরা ইল্ডিং স্ট্রেংথটা ধরবো হচ্ছে 248 ধরে ডিজাইন করবো। আর এটার মানে আমরা ডিজাইন যখন করি এই রিডাকশন ফ্যাক্টরটার কাজ কি, এর আসলে মানে যে সেকশনটা এখানে দেওয়া আছে এই সেকশনের আসলে টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ হচ্ছে 292, আসলে 292। আমরা কি করি রিডাকশন ফ্যাক্টর ফাই, এগুলো হচ্ছে আরেক ধরনের ফ্যাক্টর অফ সেফটি। এই যে ফাই এগুলো হচ্ছে আরেক ধরনের ফ্যাক্টর অফ সেফটি। এই যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করতেছি মেনলি এলআরএফডি মেথড এবং ডাব্লিউএসডি মেথড, মানে ইউএসডি মেথড এবং ডাব্লিউএসডি মেথড, এদের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় সেটা যদি একটু চিন্তা করি। ডাব্লিউএসডি মেথডে কি করা হয়, ম্যাটেরিয়ালের স্ট্রেংথটাকে কমায় নেওয়া হয়। তার মানে হচ্ছে ডাব্লিউএসডি মেথডে যখন আগে ডিজাইন করে আসছেন, চিন্তা করেন ওই রডের এফ ওয়াই ছিল 60, তার সাথে 0.4 গুণ করে রডের এফ ওয়াই ধরতেন হচ্ছে 24। আর কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ সাপোজ ছিল হচ্ছে 4 কেএসআই, সেটাতে 0.45 গুণ করে ধরে নিতে হচ্ছে 1.8 কেএসআই। অর্থাৎ ডাব্লিউএসডি মেথডে কি করা হতো, ম্যাটেরিয়াল ইউজ করতেছি তার স্ট্রেংথ কমায় নেওয়া হতো, কমায় লোডের কোনো কিছু করা হতো না, লোড যা আছে তাই, সেখানে কোনো ফ্যাক্টর করা হতো না। আর এই ইউএসডি মেথডে যেটা আমরা এখানে বলতেছি হচ্ছে এলআরএফডি, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। এখানে কি করা হয়, এখানে লোডটাকে ফ্যাক্টর করা হয়, সাথে সাথে এই যে যে আমাদের ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটিকেও সামান্য একটু কমায় নিয়ে আসা হয়। ম্যাটেরিয়াল স্ট্রেংথটা ওই আগের মতো যে 0.4 বা 0.5 মানে 45 গুণ করা হইতেছে অত বেশি কমানো হয় না। এটা জাস্ট ম্যাটেরিয়ালের ভিতরে মানে কোনো জাস্ট সামান্য একটু ফ্যাক্টর অফ সেফটি রেখে দেওয়া হয়, যে ম্যাটেরিয়ালটা ঠিক আছে। এটা একটা রড মানে একটা ফ্যাক্টরি থেকে একটা স্টিল বের করছে যে মানে 50 কেএসআই ধরে, এখন একদম এক্সাক্ট তো 50 কেএসআই নাও হইতে পারে, এখানে তো 50 জায়গায় 49 হইতে পারে, 49 হইতে পারে। তো এই সমস্ত কেসে খুবই সামান্য একটা রিডাকশন ফ্যাক্টর গুণ করা হয়। তো ইল্ডিং এর ক্ষেত্রে বা মোমেন্টের ক্ষেত্রে সেই রিডাকশন ফ্যাক্টরটাও ধরা হয় 0.9, আর যখন শেয়ার বা রাপচার আসবে তখন সেটা ধরা হয়েছে 0.75, ওইটা বেশি ক্রিটিক্যাল ইল্ডিং এর তুলনায়।
তো এটা আসলে যে সেকশনটা দেওয়া আছে তার আসল টেন্সাইল স্ট্রেংথ হচ্ছে 292, কিন্তু আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার সময় আমরা ধরবো হচ্ছে তার স্ট্রেংথ হচ্ছে 248। বোঝা গেছে? জি আচ্ছা, স্যার। তো টেন্সাইল ইল্ডিং স্ট্রেংথ বের করা খুবই সহজ। এটা বের করলাম, দেখলাম আমাদের লোড ছিল হচ্ছে 240, লোড ছিল 240 আর আমি স্ট্রেংথ পাইতেছি 248, তার মানে ঠিক আছে, অসুবিধা নেই। এখন আসবো টেন্সাইল রাপচার স্ট্রেংথ বের করার। সো রাপচার স্ট্রেংথ বের করার জন্য আমার কি কি লাগে? এফ ইউ লাগে, এ ই লাগে। যেহেতু আমার প্রশ্নে বলা আছে 992 স্টিল, তো এখানে আমার এফ ইউটা ফিক্স হয়ে গেল। এফ ইউটা হচ্ছে 65 কেএসআই, এটা ফিক্স। এখন আমাদের বের করতে হবে হচ্ছে ইফেক্টিভ এরিয়া। তো ইফেক্টিভ এরিয়া বের করার ফর্মুলা আবার এটা, এ ইকুয়াল টু ইউ ইন্টু এ এন। তাহলে আমাদের দুইটা ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে ইউ এর ভ্যালু বের করতে হবে, আর একটা হচ্ছে এ এন এর ভ্যালু বের করতে হবে। তো প্রথমে এখানে ইউ এর ভ্যালুটা ক্যালকুলেশন করা আছে। তো এই ইউ এর এই ফর্মুলাটা আমাদের কাছে একটু অপরিচিত মনে হচ্ছে। আমরা কি করতাম, আমরা জাস্ট এতটুকু ইউজ করতাম। ইউ ইকুয়াল টু আমরা ইউজ করতাম হচ্ছে 1 - x বার ডিভাইডেড বাই এল। এই ফর্মুলাটা ততক্ষণ পর্যন্ত আমরা ভ্যালিড ইউজ করতে পারবো যতক্ষণ পর্যন্ত সেখানে কানেকশনটা হচ্ছে বোল্টেড কানেকশন। যখনই সেখানে ওয়েল্ডেড কানেকশন চলে আসতেছে তখন আমাদের এই ফর্মুলাটাকে একটু মডিফিকেশন করতে হবে, একটু মডিফাই করতে হবে। তো মডিফাই করে কি আসছে, এইটার সাথে একটা ফ্যাক্টর চলে আসছে। ফ্যাক্টর কতটুকু? এইটুকু। এখানে যে ওয়েল্ডিংটা ইউজ করা হইতেছে বা যে টাইপের স্টিলের সাথে যে মানে যেই সেকশনের সাথে ওয়েল্ডিং করা হয়েছে সেটার সাথে ডিপেন্ড করে এখানে একটা ফ্যাক্টর চলে আসছে। প্লাস এইখানে যে সেকশনটা ইউজ করা হইতেছে, এখানে যে সেকশনটা আছে সেটা হচ্ছে একটা ডাব্লিউটি সেকশন। তো একটা আই সেকশন বা ডাব্লিউটি সেকশন, এদের মধ্যে আসলে মেইন পার্থক্যটা কি? আমি যদি একটা আই সেকশনের কথা চিন্তা করি, আই সেকশনটা হয় হচ্ছে এরকম। তার মানে কি, তার হচ্ছে যদি আমি একদম নিউট্রাল অ্যাক্সিস চিন্তা করি, নিউট্রাল অ্যাক্সিস থেকে তার উপরে এবং নিচে পুরোটা হচ্ছে সিমেট্রিক। যখন আমি একটা টি সেকশনে চলে আসতেছি, টি সেকশন আমাদের এখানে ইনভার্টেড টি সেকশনটা হচ্ছে এরকম। তাহলে এর সাপোজ নিউট্রাল অ্যাক্সিসটা আছে এখানে, সাপোজ এখানে আছে, সেন্ট্রয়েড আছে এখানে, নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এখানে। তো এর তো দুই পাশে সিমেট্রিক না, এর এক পাশে ফ্লেঞ্জ আছে, আরেক পাশে কিছুই নাই। এখন এটার সাথে যখন আবার আমাদের কানেকশন মানে ওয়েল্ডেড কানেকশন দেওয়া আছে, 16 ইঞ্চের কানেকশন দেওয়া আছে, তখন আমি সরাসরি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না, এটার সাথে একটা মানে ফ্যাক্টর গুণ করে নিতে হবে। তো সেই ফ্যাক্টরটা কত? 3l² ডিভাইডেড বাই 3l² প্লাস w²। এখানে এলটা কি জিনিস? স্যার এই ফর্মুলায় কি স্যার এক্স ড্যাশের মান কোনো প্রভাব ফেলে, যে এটা ওয়েভের ভিতরে অবস্থান করতেছে নাকি ফ্লেঞ্জে না, করতেছে? এক্স এটা এক্স কি কোনো? ড্যাশের ভ্যালুটা ফিক্স, আমি দেখাই। এখানে আছে, এই যে দেখেন, এই যে ডাব্লিউটি যে সেকশন, এই ডাব্লিউটি সেকশনের ক্ষেত্রে সরাসরি আমাদের যে টেবিল, এআইসি টেবিল, সেখানে এই যে এক্স ড্যাশ বা ওয়াই ড্যাশ এই ভ্যালুগুলো ফিক্স। এক্স ড্যাশের ভ্যালুটা ফিক্সড, এই যে এক্স ড্যাশের ভ্যালুটা আমরা দেখতেছি 1.09। এখানে লেখা আছে ওয়াই ড্যাশ, কিন্তু এক্সিস কোনটা? এক্সিস হচ্ছে এক্স এক্স। তার মানে হচ্ছে এই যে ভ্যালু আমরা লাস্ট দেখতেছি 1.09, এটা সবসময় এই ডাব্লিউটি সেকশনের জন্য, ডাব্লিউটি 6 × 20 এই সেকশনের জন্য সবসময় এই ভ্যালুটা 1.09, এটা ফিক্সই থাকবে। কিন্তু চেঞ্জ হবে কোনটা? এই যে লেন্থ, লেন্থ অফ ওয়েল্ডিং বা লেন্থ অফ কানেকশন, এই লেন্থ মানে কানেকশনের লেন্থটা তো চেঞ্জ হইতে পারে। এটা 16 ইঞ্চি দিতে পারি, এটা 12 ইঞ্চি দিতে পারি, এটা আমি আমার মতো চেঞ্জ করতে পারি। তো এটার উপরে ডিপেন্ড করে আমাদের এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাবে। তো ফ্যাক্টরটা আর কিছুই না, আগে যে 1 - x বার ডিভাইডেড বাই এল, ওই ফর্মুলাটার সাথেই তার সাথে সামনে গুণ আকারে চলে আসে হচ্ছে 3l² ডিভাইডেড বাই 3l² প্লাস w²। এখানে এল যেটা, সেই এলটা হচ্ছে লেন্থ অফ কানেকশন, অর্থাৎ কতটুকু জায়গা ওয়েল্ডিং করা আছে বা বোল্ট দিয়ে কানেকশন করা আছে সেটা, প্লাস ডাব্লিউ যেটা, সেই ডাব্লিউটা হচ্ছে এই যে টি সেকশনটা আছে, সেই টি সেকশনের এই যে ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জের প্রশস্ততা কতটুকু, কতটুকু ওয়াইড। এই যে এখানে যে সেকশনটা দেওয়া আছে, এই সেকশনটার প্রশস্ততা কতটুকু, এটার প্রশস্ততা কতটুকু সেটা হচ্ছে ডাব্লিউ। তাহলে সেই ভ্যালুটা আমরা যদি বের করে রাখি এখানে, যে থ্রি, তো থ্রি লেন্থ অফ কানেকশন, ওয়েল্ডিং এর কানেকশন প্রশ্নে বলা আছে 16 ইঞ্চি, 3 × 16² প্লাস 3 × 16² প্লাস ডাব্লিউ। ডাব্লিউ এর ভ্যালুটা পাবো কোথায়? এই যে এখানে ফ্লেঞ্জের উইডথ, ডাব্লিউটা হচ্ছে ফ্লেঞ্জের উইডথ। তো ফ্লেঞ্জের উইডথ কত? এই যে ডাব্লিউটি 6 × 20, এটার জন্য ফ্লেঞ্জের উইডথ হচ্ছে 8.01, 8.01। তো এই ভ্যালুটাই আমরা এখানে বসাই দিব, 8.01 হোল স্কোয়ার ইন্টু 1 - x বারের ভ্যালু প্রশ্নে বলা আছে 1.09 ডিভাইডেড বাই লেন্থ অফ কানেকশন হচ্ছে 16, পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা আসে 0.86। তাহলে ইউ পাইলাম।
স্যার আই সেকশনের জন্য কি ফর্মুলা চেঞ্জ হবে কোনো? ফর্মুলা যদি আই সেকশন বলে তাহলে তো টেবিল তো চেঞ্জ না হবে। না আমি বলি, এটা যদি আই সেকশন থাকতো, আই সেকশন থাকলে এই এক্স বারের ভ্যালুগুলা, মানে সে যে ধরনেরই সেকশন থাকুক, এক্স বারের ভ্যালু চেঞ্জ হবে না, এক্স বারের ভ্যালু টেবিলে যেটা দেওয়া থাকবে সেটাই। চেঞ্জ কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে শুধু হচ্ছে লেন্থ অফ কানেকশন। এখানে যদি আই সেকশন থাকতো তাহলে তো তার নিউট্রাল অ্যাক্সিস থেকে দুই পাশে সিমেট্রিক হইতো, তখন আমাদের এই অংশটুকু লাগতো না। এই যে আগে যখন আমরা ইউ বের করে আসছি, এই যে ইউ যখন বের করছি, জাস্ট কি বের করছিলাম? 1 - x//L। কিন্তু এইখানে যেহেতু সিমেট্রিক নাই, এখানে হচ্ছে অ্যাসিমেট্রিক, এখানে এক পাশে ফ্লেঞ্জ আছে আর এক পাশে নাই, এরকম। তাহলে সেই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে জাস্ট এই 1 - x//L হবে না, এই অ্যাসিমেট্রির জন্য এখানে নতুন আর একটা টার্ম, একটা ফ্যাক্টর চলে আসবে। এই ফ্যাক্টরটাই হচ্ছে 3l² / 3l² প্লাস w²। এখানে যদি সরাসরি আই সেকশন থাকতো তাহলে আমরা শুধুমাত্র এইটুকু ভ্যালু বের করতাম, এবং এই ভ্যালুটুকুর মধ্যে এক্স। স্যার বলছিলেন না যে বোল্ট বোল্ট জয়েন না হইলে শুধু না না না, ই শুধু জয়েন্ট বোল্ট হইলে জয়েন্ট হলে এটা এরকম করবো? না, এখানে কন্ডিশন হচ্ছে দুইটা। এখানে প্রথমত একটা কন্ডিশন হচ্ছে এটা ওয়েল্ডিং, ওয়েল্ডিং এর জন্য মানে কতটুকু চেঞ্জ হবে সেটা আমরা এই যে এ এন যখন বের করব তখন ওয়েল্ডিং এর চেঞ্জটা পাবো। আর এখানে অ্যাসিমেট্রি যেহেতু যেহেতু এক পাশে আছে আর এক পাশে নাই, সেটার জন্য আমাদের এখানে একটা ফ্যাক্টর চলে আসবে। এটা যখন আপনারা, মানে আমি তো পরীক্ষার জন্য জিনিসটা সহজ করে দিছি, কিন্তু যখন আপনি সরাসরি এটা নিয়ে কাজ করবেন, আপনি সরাসরি তখন ওই একটা ফর্মুলা ইউজ করলে হবে না। তখন আপনাকে কি করতে হবে? তখন এই যে টেবিল নিয়ে বসতে হবে। এই টেবিল নিয়ে বসে দেখতে হবে যে কোন কোন মানে ভ্যালুটা এখানে স্যাটিসফাই করে, কোন কোন ফর্মুলা দিয়ে আপনাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। তারপরে এখান থেকে ইউ এর 3-4টা ভ্যালু বের হয়, এই 3-4টা ভ্যালুর মধ্যে থেকে যেটা বড় সেই ভ্যালুটা ইউজ করতে হয়। এইখানে যতগুলা, মানে এখানে আরো সবগুলা পেজ নাই, এই ইউ এর টেবিল যেটা টেবিল D 3.1, আপনাদের যে এআইএসসি ম্যানুয়ালটা দিছি 2388 পেজের যে ম্যানুয়াল, ওইটাতে গেলে দেখতে পারবেন এই যে টেবিলটা, এই টেবিলটা হচ্ছে অনেক বড় একটা টেবিল। এইখান থেকে আমি জাস্ট কমন কিছু পেজ স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছি, যেমন আই সেকশন এটা দরকার হয় এরকম কিছু কিছু পেজ নিয়ে আসছি। তো ওই টেবিলটাতে গেলে এরকম টি সেকশনের জন্য দেখবেন ইউ এর অনেকগুলা ফর্মুলার পেজ আছে, মানে অনেকগুলা ফর্মুলার এরকম হচ্ছে ঘর করা আছে। তো সেখান থেকে ওই টি সেকশনের জন্য যতগুলা ইউ এর ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলা ইউজ করতে হয়। ইউজ করার পরে সেখান থেকে যে ভ্যালুটা সব থেকে বেশি আসে, মানে যেটার জন্য ইউ এর ভ্যালুটা সব থেকে বেশি আসে, সেই ভ্যালুটা ইউজ করতে হয়। তো আমি পরীক্ষার জন্য যেহেতু অত বড় বা অনেক রিপিটেটিভ কাজ, ওটা পরীক্ষার জন্য ইফেক্টিভ না, এই জন্য পরীক্ষাতে আমি সহজ করে দিয়েছি, পরীক্ষার জন্য জাস্ট এই একটা ফর্মুলা ইউজ করতে বলছি। তো যখন আই সেকশন থাকবে বা একটা সিমেট্রিক সেকশন থাকবে, অর্থাৎ তার মোমেন্ট অফ ইনারশিয়া, সরি নিউট্রাল অ্যাক্সিসের তুলনায় নিউট্রাল অ্যাক্সিসের উপরে এবং নিচে দুই পাশে সিমেট্রিক থাকবে, তখন জাস্ট এটা নর্মালি এটা অ্যাপ্লিকেবল, অসুবিধা নাই। কিন্তু যখন এরকম অ্যাসিমেট্রিক থাকবে তখন আমাদের হচ্ছে এই সাথে এই ফ্যাক্টরটা নিয়ে চলে আসতে হবে। আর ওই ওয়েল্ডিং এর, সরি ভোল্টেজ জায়গায় যদি ওয়েল্ডিং থাকে তাহলে চেঞ্জটা কোথায়, সেটাই যে নিচে যখন এএন ক্যালকুলেশন করব, এই যে নেট এরিয়া ক্যালকুলেশন করব, তো নেট এরিয়া এতদিন আমরা কি করতাম, গ্রস এরিয়া থেকে যতটুকু জায়গা আমরা ওই মানে বোল্ট লাগাইতাম সেই জায়গাটুকু, অর্থাৎ যতটুকু ছিদ্র করা হয়তো সেটা বাদ দিয়ে দেওয়া হতো। কিন্তু এখানে যখন আমরা ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং করতেছি মানে এখানে আমরা কোনো ছিদ্র করিই নাই। ওয়েল্ডিং করতেছি মানে এই যে ফিগারটা আছে এখানে কোনো ধরনের কোনো ছিদ্র করা হয় নাই। ওয়েল্ডিং কি করা হয়, এই প্লেটটা আলাদা এই প্লেটটা আলাদা, তাদের যে কানেক্টিং পয়েন্ট সেই কানেক্টিং পয়েন্টে এখানে ওয়েল্ডিং করা হয়। সো এইখানে আলাদা ধরনের কোনো ছিদ্র করা হয় নাই। তো এই সমস্যা বা এই প্রবলেমটার ক্ষেত্রে তাহলে এ এন এবং এজি কি হবে, প্রথমে আমরা তো এজি বের করে নিব। হ্যাঁ, সমান হওয়ার কথা সমানই নাকি হবে। স্যার? এজি এর ভ্যালুটা তো আমরা টেবিল থেকে দেখলাম হচ্ছে 5.84। যখন আমরা এএন ক্যালকুলেশন করি আমরা কি করি, এই এজি থেকে যতগুলা বোল্ট আছে ততগুলো এরিয়াটা আমরা বাদ দিয়ে দিই। তো এইখানে তো কোনো বোল্ট নাই, কোনো ছিদ্র করি নাই, তাহলে আমরা এএন ইকুয়াল টু কি হবে, এজি মাইনাস জিরো। যেহেতু কোনো বোল্ট টোল্ট নাই, এজি মাইনাস জিরো। তো এজি মাইনাস যদি জিরো করি তাহলে কি হবে, এএন এবং এজি এই দুটা সমান হয়ে যাবে। তো এইখানে ওয়েল্ডিং থাকার কারণে এতটুকু পরিবর্তন আসবে। সেখানে এটাই লেখা আছে দেখেন, ফর ওয়েল্ডিং কানেকশন এজি ইকুয়াল টু এএন। এখানে যেহেতু কোনো ড্রিল করি নাই, যেহেতু কোনো ফুটা করি নাই, তাহলে এখান থেকে তো আসলে কোনো মানে এরিয়াটা বাদ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমি ইউ পাইছি, এএন পাইছি, এখন যদি ভ্যালু বসাই দেই, ইফেক্টিভ এরিয়া ইকুয়াল টু ইউ ইন্টু এএন, 0.86 × 5.84। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ভ্যালুটা আসবে 5.02 ইঞ্চি। এখান থেকে যদি আমরা টেনসাইল রাপচার স্ট্রেংথ বের করি তাহলে মানে ফর্মুলাটা হচ্ছে
এফ ইউ ইন্টু এই, এফ ইউ এর ভ্যালুটা হচ্ছে 3992 স্টিল, এফ ইউ হচ্ছে 65 কেএসআই, ইফেক্টিভ এরিয়া যেটা ইফেক্টিভ এরিয়াটা হচ্ছে 5.02, এই দুটা গুণ করলে ভ্যালুটা আসে 326.45 কিপ। এর যদি আমি আবার ফ্যাক্টরাইজ করি, ডিজাইন স্ট্রেন্থ বের করি, অর্থাৎ একটা রিডাকশন ফ্যাক্টর গুণ করি, রিডাকশন ফ্যাক্টর গুণ করলে ভ্যালুটা হচ্ছে জিরো, মানে রিডাকশন ফ্যাক্টরের ভ্যালুটা 0.75, তার সাথে রাপচার স্ট্রেন্থ হচ্ছে 326.45, ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসছে 244.84 কিপ। তার মানে হচ্ছে আমাদের এই যে সেকশনটা আছে, ডাব্লিউটি সেকশনটা আছে, এটার টেনসাইল স্ট্রেংথ রাপচারের এগেনস্ট স্ট্রেংথ হচ্ছে 244.84 কিপ, এখানে টোটাল লোড আছে হচ্ছে 240 কিপ। তার মানে হচ্ছে এটাও ঠিক আছে, অর্থাৎ আমি ইল্ডিং স্ট্রেংথ বের করলাম, ইল্ডিং স্ট্রেংথ বের করে দেখলাম সেটা ঠিক আছে, আমি রাপচার স্ট্রেংথ বের করলাম, রাপচার স্ট্রেংথ বের করেও দেখলাম এটাও ঠিক আছে। আলটিমেটলি আমাদের ভেরিফাই করতে বলছে, তো ভেরিফাই করতে গিয়ে আমি দেখলাম যে আমাদের যে প্লেটটা দেওয়া আছে, যে টেনশন মেম্বারটা দেওয়া আছে, সেটা টেনসাইল ইল্ডিং এবং টেনসাইল রাপচার দুইটার এগেনস্টই ওকে আছে, ঠিক আছে। এই যে এক্সাম্পল 1, 2 এবং 3 দেখাইলাম, তিনটাই কিন্তু একদম হুবহু সেম প্রবলেম। একটা প্রবলেম খুব ভালোভাবে বুঝতে, বাকি দুইটা খুব সহজে মানে সলিউশন করা সম্ভব। তিনটাতেই কি করা হয়েছে, তিনটা একই টাইপের প্রবলেম, মানে লোড দেওয়া আছে, লোড ক্যালকুলেশন করছি, এরপরে তাদের ইল্ডিং স্ট্রেংথ এবং রাপচার স্ট্রেংথ, এই দুইটা স্ট্রেংথ ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে দেখছি যে লোডের এগেনস্টে তাদের স্ট্রেংথ ঠিক আছে কিনা, লোডের থেকে স্ট্রেংথ বেশি আছে কিনা। যদি বেশি থাকে আমি কমেন্ট করছি যে এটা ওকে আছে, যদি বেশি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কমেন্ট করছি যে এটা নট ওকে। আমাদের আলাদা কোনো ডিজাইন করতে বলে নাই, এগুলো জাস্ট অ্যানালিটিক্যাল প্রবলেম, অ্যানালাইসিস করতে বলছে। অ্যানালাইসিস করে আমরা দেখছি যে চেক করেছে, দেখছি যে এটা ঠিক আছে নাকি ঠিক নাই। স্যার এমনিতে বাস্তবে যদি ওকে না থাকে তো সেক্ষেত্রে কি মানে সেকশনটা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, করা এই যে আমরা করে নেয় ডিজাইন অন্য একটা শিখবো, তো নাকি? মেনলি তো প্রথমে হচ্ছে ডিজাইন, ডিজাইন করার পরে হচ্ছে অ্যানালাইসিস। তো আপনি যখন প্রথমে লোড টোড জানেন, লোড ধরে তো আপনাকে প্রথমে একটা সেকশন ডিজাইন করতে হয়। এখন অ্যানালাইসিসটা কখন প্রয়োজন হয়, এখন আপনি ডিজাইন করে একটা বিল্ডিং এ সাজেস্ট করছেন, একটা টেনসাইল মেম্বার সাজেস্ট করছেন, তো সেই বিল্ডিং এ দেওয়া হয়েছে, দেওয়ার পরে কিছুদিন পরে দেখা যাইতেছে যে ওইখানে এই সমস্যা দেখা দিতেছে। তো তখন কি করে, তখন হচ্ছে কনসালটেন্ট হায়ার করে, হায়ার করে তাকে ইন্সপেক্ট করতে বলে যে আসলে সমস্যাটা কি। তখন ওই কনসালটেন্ট আসে, এসে দেখে যে এই কানেকশনের উপরে কি পরিমাণ টেনসাইল লোড পড়তেছে, তখন সে আবার ক্যালকুলেশন করে, মানে তখন যেটা করে সেটা হচ্ছে অ্যানালাইসিস। তখন যে এক্সিস্টিং বিল্ডিং টিল্ডিং সবকিছু আছেই, তখন সে অ্যানালাইসিস করে দেখে যে আসলে এর ক্যাপাসিটি ঠিক আছে কিনা। যদি সে দেখে যে ক্যাপাসিটি ঠিক আছে, যে তার স্ট্রেংথ যতটুকু এবং লোড যতটুকু পড়ছে, লোডের তুলনায় স্ট্রেংথ বেশি আছে, তখন সে ডিসিশনে আসে যে না ক্যাপাসিটি ঠিক আছে, তখন তাহলে প্রবলেমটা অন্য কোথাও। সেটা ম্যাটেরিয়াল কোয়ালিটি খারাপ হইতে পারে, অর্থাৎ দেওয়ার কথা ছিল 992 স্টিল, দিছে 36 স্টিল, এরকম কোনো সমস্যা হইতে পারে। আর যদি ক্যাপাসিটি এক্সিড করে যায়, দেখতেছে যে যে পরিমাণ তার ক্যাপাসিটি তার থেকে বেশি লোড পড়তেছে, তখন কি করে, তখন সে সাজেস্ট করে এই মেম্বারটা চেঞ্জ করে দিতে। তখন ওই স্টিলের বিল্ডিং এর তো মেম্বার চেঞ্জ করা খুবই সহজ, হাইড্রোলিক জ্যাক দিয়ে পুরো বাকি স্ট্রাকচারটা আটকায় রেখে ওই মেম্বারটা জাস্ট খুলে চেঞ্জ করে দেওয়া যায়। তো অ্যানালাইসিস আসে পরে, যখন আপনি মানে লাগাবেন, যখন একটা বিল্ডিং তৈরি করতেছেন, তখন আপনার লাগবে হচ্ছে ডিজাইন। তো এই যে এক্সাম্পল 4 যেটা দেখবো আমরা, এটাই হচ্ছে ডিজাইনের একটা প্রবলেম। এখানে আছে ডিজাইন, টেনশন মেম্বার ডিজাইন প্রবলেম। আমরা একটু দেখি কি বলা আছে। বলা আছে সিলেক্ট অ্যান আনইকুয়াল লেগ টেনশন মেম্বার, আনইকুয়াল লেগ অ্যাঙ্গেল টেনশন মেম্বার। একটু ভালো করে প্রথম থেকে খেয়াল করতে হবে। এখানে আমাদের বলেই দিচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো সেকশন ধরতে পারবো না, আমরা ডিজাইন করে যে সেকশনটা বের করব সেটা হচ্ছে সিলেক্ট অ্যান আনইকুয়াল লেগ অ্যাঙ্গেল টেনশন মেম্বার। অ্যাঙ্গেল মানেই হচ্ছে এল সেকশন, এল সেকশনের আবার বলে দিচ্ছে আনইকুয়াল লেগ, তার মানে হচ্ছে আমরা যে কোনো এল সেকশন ডিজাইন করতে পারবো না, আমাদের এমন একটা সেকশন ডিজাইন করতে হবে যার দুইটা লেগ হচ্ছে আনইকুয়াল, অসমান, এরকম একটা টেনশন মেম্বার ডিজাইন করতে বলে দিচ্ছে। এটা যে সব সাইটে বা সব ডিজাইনের ক্ষেত্রে আগেই বলে দেয় বিষয়টা এরকম না। আপনি যখন নিজে নিজে ডিজাইন করবেন, ইন্ডিপেন্ডেন্টলি ডিজাইন করবেন, তখন ওইগুলো হচ্ছে আপনার ইচ্ছার উপরে। আপনি এখানে এল সেকশন ধরতে পারেন, আই সেকশন ধরতে পারেন, সি সেকশন ধরতে পারেন, টি সেকশন ধরতে পারেন, যা খুশি তাই ধরতে পারেন। তবে এইখানে জাস্ট একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে যে এখানে আমরা যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে আনইকুয়াল লেগ অ্যাঙ্গেল টেনশন মেম্বারে ডিজাইন করব। যে মেম্বারটা ডিজাইন করব সেটার লেন্থ হচ্ছে 15 ফিট, to resist a service dead load of 35 kip and service live load of 70 kip। তার মানে হচ্ছে 35 কিপের হচ্ছে ডেড লোড আর 70 কিপের লাইভ লোড পড়বে। যে স্টিলটা ইউজ করবো সেটা হচ্ছে 36 স্টিল, এফ ওয়াই হচ্ছে 36 কেএসআই, এফ ইউ হচ্ছে 58 কেএসআই।
দ্য কানেকশন ইজ শোন ইন দ্য ফিগার বিলো। এখানে কানেকশনটা দেখানো হয়েছে। ইট শ্যাল বি কানেক্টেড টু এ গাসেট প্লেট ইউজিং 8 নস অফ 3/4 ইঞ্চি ডায়ামিটার বোল্টস। এই যে প্লেট, এই প্লেটটা হচ্ছে গাসেট প্লেট। এই প্লেটের সাথে 8টা বোল্টের মাধ্যমে কানেক্ট করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 4টা এরকম সারিবদ্ধভাবে 4টা কলাম বরাবর এভাবে 8টা বোল্ট দেওয়া আছে। প্রত্যেকটা বোল্টের এখানে হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে 3/4 ইঞ্চি। তারপর হচ্ছে নিলেক্ট ব্লক শেয়ার ফেলিয়ার মুড অ্যান্ড ফলো এলআরএফডি প্রিন্সিপাল। তার মানে হচ্ছে এইখানে ব্লক শেয়ার ফেলিয়ার মুডটাকে মানে উপেক্ষা করতে বলতেছে, মানে আমাদের ব্লক শেয়ার নিয়ে চিন্তা করা লাগবে না। তো ব্লক শেয়ার নিয়ে যদি চিন্তা না করি তাহলে আমাদের হাতে স্ট্রেন্থ থাকে দুইটা। আগে যে দুইটা বের করলাম, একটা হচ্ছে টেনসাইল ইল্ডিং স্ট্রেন্থ আর একটা হচ্ছে টেনসাইল রাপচার স্ট্রেন্থ। খুব ভালো করে দেখি, আমাদের এখানে মেইনলি টেনশন মেম্বারের ডিজাইন প্রবলেম একটাই আছে এবং একটাই আসলে এনাফ। এখান থেকে একটা বুঝতে পারলে এরপরে আপনি একটা হোক 1000টা হোক সব একই সিস্টেম, আলাদা কোনো কিছু নাই। তো প্রথম যে কাজ, প্রথমে হচ্ছে লোড ক্যালকুলেশন করে নিব। ফ্যাক্টর লোড 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড, তাহলে 1.2 ইন্টু 35 প্লাস 1.6 ইন্টু 70, ক্যালকুলেশন করলে ভ্যালু আসে হচ্ছে 154। এখন আমরা কি করব, আমরা প্রথমে ইল্ডিং স্ট্রেন্থ যদি বের করতে চাই, ইল্ডিং স্ট্রেন্থের ফর্মুলাটা কি ছিল, এই যে এফ ওয়াই ইন্টু এজি। যদি ডিজাইন স্ট্রেন্থের কথা চিন্তা করি তাহলে ছিল ফাই ইন্টু এফ ওয়াই ইন্টু এজি। তাহলে এইখানে আমরা কি কি জানি, এখানে আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে আমি টোটাল লোড জানি 154 কি। এখন আমাকে এমন একটা মেম্বার সিলেক্ট করতে হবে যে মেম্বারটা দিয়ে আমি এই 154 কি লোডটাকে ঠেকাইতে পারবো। তাহলে আমি প্রথমে ধরে নিলাম আমার অবজেক্টিভটা হচ্ছে যে আমি যে মেম্বারটা ডিজাইন করতেছি তার মিনিমাম টেনসাইল স্ট্রেন্থ হচ্ছে 154 কি। তার মানে তার টেনসাইল স্ট্রেন্থ 154 কি তার থেকে বেশি, তাহলে সে এই লোডটা ঠেকাইতে পারবে। তো এখন তার থেকে বেশি কত হবে সেটা তো আমি জানি না। তাহলে আমি কি করব, প্রথমে আমি কনসিডার করে নিব আমি যে মেম্বারটা ডিজাইন করতেছি তার টেনসাইল ইল্ডিং স্ট্রেন্থ হচ্ছে 154 কি। তার মানে এতদিন যে আমরা ফর্মুলা ইউজ করতাম যে টি ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই ইন্টু এজি, আগে আমরা কি করতাম, এফ ওয়াই এবং এজি ভ্যালু বসাইতাম, বসাই টি ওয়াই বের করতাম। এখন আমরা কি করব, আমরা ধরে নিব এই যে 154 কিপ যে লোড, এটাই হচ্ছে তার টেনসাইল স্ট্রেন্থ। তাহলে আমি টি ওয়াই জানি, আমি এফ ওয়াই জানি, আমি বের করব কি, এরিয়া বের করব। এরিয়া কেন বের করব, কারণ এরিয়া যদি বের করতে পারি তাহলে দেখেন এই যে এখান থেকে আমি যদি এরিয়াটা জানি, এরিয়া জানলে আমি তার করসপন্ডিং একটা সেকশন কনসিডার করে নিতে পারবো, ধরে নিতে পারবো। এরিয়া আমাদের যেহেতু এল সেকশন বের করতে মানে ডিজাইন করতে বলছে, আমরা একটু এল সেকশনের পেজে চাই। এই যে এরিয়াটা যদি আমি বের করতে পারি তাহলে এরিয়ার থেকে আমি একটা যে কোনো একটা শেপ ধরে নিতে পারবো। তাহলে প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমার এরিয়া ক্যালকুলেশন করে নেওয়া। তাহলে যদি আমি এই টেনসাইল ইল্ডিং স্ট্রেন্থের রেসপেক্টে এরিয়াটা বের করি, আমি ধরে নিলাম যে আমার ইল্ডিং স্ট্রেন্থ হচ্ছে 154 ডিভাইডেড বাই এই যে রিডাকশন ফ্যাক্টর, এখানে 0.9 ইউজ করা হয়েছে, আপনি 0.9 অথবা 0.85 ইউজ করেন, কোনো অসুবিধা নেই, দুইটাই ওকে আছে। কিছু ওয়ে 0.85 আছে, কিছু ওয়ে 0.9 আছে, দুইটাই ঠিক আছে। তার সাথে এফ ওয়াই হচ্ছে প্রশ্নে বলা আছে 36। ক্যালকুলেশন করলি তাহলে আমি এখান থেকে গ্রস এরিয়াটা পাইতেছি হচ্ছে 4.75 ইঞ্চি স্কোয়ার। তার মানে হচ্ছে টেনসাইল ইল্ডিং এর জন্য আমার মিনিমাম এরিয়া লাগবে হচ্ছে 4.75 ইঞ্চি স্কোয়ার। এখন আমরা আরেকটু মানে ইল্ডিং এর জন্য তো পাইলাম, টেনসাইল ইল্ডিং এর জন্য একটা এরিয়া পাইলাম। এখন আমি কি করব, টেনসাইল রাপচারে চলে আসবো। টেনসাইল রাপচার থেকেও কিন্তু আমি একটা এরিয়া পাবো। তারপরে এই দুইটা এরিয়া থেকে যে, হ্যাঁ যেটা এই দুটার বড় মধ্যে থাকবে বড় সেটা যেটা থাকবে, রেসপেক্টে, হুম, রাইট। ওটা নিব মানে সেটাই। আমাদের বেসিক প্রিন্সিপালটা হচ্ছে এইটা, যে দুটো এরিয়া বের করব, তারপর যেখান থেকে যে এরিয়াটা বড় পাবো সেই এরিয়া থেকে আমরা একটা শেপ ধরে নিব। তো আমি যখন রাপচারে চলে আসবো, রাপচারের জন্য ফর্মুলা এটা যে টেনসাইল রাপচার স্ট্রেন্থ ইকুয়াল টু ফাই ইন্টু এফ ইউ ইন্টু এই। তো আমি এখান থেকে সেম একইভাবে আমি ধরে নিতেছি যে টেনসাইল রাপচার স্ট্রেন্থ হচ্ছে 154 কিপ বা তার থেকে বেশি। তো 154 কিপ দিয়ে যদি আমি বসাই, ফাই এর ভ্যালু তো আমি জানি 0.75, এফ ইউ এর ভ্যালু যেহেতু প্রশ্নে দেওয়া আছে 58, তো 58 আমি জানি। আর টেনসাইল রাপচার স্ট্রেন্থ যদি হয় হচ্ছে 154, তাহলে সেখান থেকে আমি ইফেক্টিভ এরিয়া অর্থাৎ এই যেটা এই এর ভ্যালুটা পাইতেছি 3.54 ইঞ্চি স্কোয়ার। দেখেন রাপচার স্ট্রেন্থ থেকে কিন্তু এজি বের করা বেশ একটু পরিশ্রমের কাজ। কেন, কারণ আমি ডাইরেক্ট পাবো হচ্ছে এই। এখন এই থেকে যখন আমি কি পাবো, এই ইকুয়াল টু আবার ফর্মুলাটা হচ্ছে ইউ ইন্টু এ এন। তাহলে আমি কি এই থেকে সরাসরি এজি পাবো না, আমি কি পাবো, এই থেকে সর্বোচ্চ আমি এ এন পর্যন্ত যেতে পারি। এ এন থেকে যাওয়ার পর আবার কি করতে হবে, এই এ এন থেকে আবার এই যে বোল্ট বোল্ট হিসেব করে করে তারপরে এজি বের করতে হবে। তো আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাই।
তো প্রথমে এইটা পাইছি, এই থেকে যদি আমি এন বের করতে চাই, তাহলে যে দেখেন ফর্মুলাটা আমি এখানে পাশে লিখে রাখছি, তাহলে এন ইকুয়াল টু কি হবে, এন ইকুয়াল টু হবে হচ্ছে এই ডিভাইডেড বাই ইউ, এই ডিভাইডেড বাই ইউ। এখন কথা আসতেছে ইউ কিভাবে পাবো। এতদিন তো আমরা 1 - x ডিভাইডেড বাই এল করে পাইতাম, সেখানে একটা ফিগার থাকতো, সেখানে এল এর ভ্যালু দেওয়া থাকতো, এক্স বারের ভ্যালু দেওয়া থাকতো, তখন আমরা ইউ পাইতাম। এখন আমরা ইউ কিভাবে পাবো। এই ডিজাইন যখন করব, ডিজাইন করার সময় তো আমি এক্স বার বা এল এগুলো আগে থেকে জানবো না, কিন্তু ইউ এর ভ্যালুটা তো দরকার, না হলে তো আমি এ এন ক্যালকুলেশন করতে পারবো না। তো সেই ভ্যালুটা এই যে আমাদের যে ম্যানুয়াল, সেই ম্যানুয়ালেই টেবিলে দেওয়া আছে। যখন আমরা ডিজাইন করব, সেখানে ডিজাইনের সময় যে ইউ এর কিছু ফিক্সড ভ্যালু দেওয়া আছে। এই যে লাস্ট তিনটা ভ্যালু যদি আমরা খেয়াল করি, বলতেছে ডাব্লিউ সেকশন, এম সেকশন, এস সেকশন অথবা এসপি সেকশন, এই সমস্ত সেকশনের ক্ষেত্রে যদি উইথ ফ্লেন্স কানেক্টেড উইথ 3 or more ফাস্টেনার, তার মানে হচ্ছে তিনটা বা তার থেকে বেশি, যদি ফাস্টেনার মানে হচ্ছে বোল্ট, একই ডিরেকশনে লোডের ডিরেকশনে তিনটা বা তার থেকে বেশি মানে বোল্ট ইউজ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউ এর ভ্যালু আইদার 0.9 হইতে পারে অথবা 0.85 হইতে পারে। যদি 60টা অথবা তার থেকে বেশি ফাস্টেনার ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে ইউ এর ভ্যালুটা হচ্ছে 0.7। কিন্তু আমরা যেটা করতেছি সেখানে ডাব্লিউ বা এম বা এস নাই, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল সেকশন। এই যে সিঙ্গেল অ্যাঙ্গেল মানে হচ্ছে এল সেকশন। এখন এল সেকশনে উইথ 4 or more ফাস্টেনার ইন লাইন ডিরেকশন অফ লোডিং, মানে সেই দিকে লোড আছে সেই দিকে যদি 4টা বা তার থেকে বেশি ফাস্টেনার থাকে, তাহলে ভ্যালুটা বলা আছে 0.8। তো আমরা একটু দেখি ভ্যালুটা। এই যে আমাদের লোডের ডিরেকশন কোন দিকে, এদিকে। এক লাইনে ফাস্টেনার কয়টা, একটা, দুইটা, তিনটা, 4টা। তার মানে আমাদের এই কেসের সাথে মিলে যেতেছে। যদি মিলে তাহলে সেক্ষেত্রে আমাদের সেটাই লেখা আছে যে এই যে কেস 7 এআইসি টেবিল 3.14 4 ভোল্ট ইন এ রো বা 4 ফাস্টেনার ইন এ রো, এই সমস্ত কেসে আমরা ইউ এর ভ্যালুটা ইউজ করবো 0.8। তো এখন যদি আমি ভ্যালুটা বসাই দিই 0.8, তাহলে ভ্যালুটা আসে এন এর ভ্যালুটা আসছে 4.425 ইঞ্চি স্কোয়ার। তাহলে হচ্ছে আমি নেট এরিয়াটা পাইলাম। তাহলে এখন নেট এরিয়া থেকে যদি আমি গ্রস এরিয়া বের করতে চাই, তাহলে এত ফর্মুলাটা কি হবে। এতদিন যখন আমরা নেট এরিয়া, রাইট, আগে বিয়ে করতাম, হ্যাঁ আগে বিয়োগ আজকে করতাম, এখন জাস্ট করতে যোগ হবে করে এটা। দিব। এতদিন কি করতাম, এন ইকুয়াল টু এজি মাইনাস ওই বোল্টের এরিয়া। এখন কি করব, এজি ইকুয়াল টু কি হবে, এ এন প্লাস বোল্টের এরিয়া, যে এ এন প্লাস বোল্টের এরিয়া। তাহলে এ এন এর ভ্যালু পাইছে হচ্ছে 4.425। তার সাথে এখন একটা লাইন অফ ডিরেকশনে মানে একটা প্লেন বরাবর ভোল্ট আছে কয়টা, দুইটা। এখানে কিন্তু নাম্বার অফ বোল্ট আমরা এক লাইনে নাম্বার অফ বোল্ট বসাবো 2, 8টা না, কিন্তু এটা আমি আগেই শিখাইছি। কারণ এটা ফেল করলে সে কোনো এক বরাবর ফেল করবে, 8টা দিয়ে ফেল করবে না। একটা লাইন অফ ডিরেকশনে বোল্ট আছে দুইটা। একটা বোল্টের ডায়ামিটার কত, একটা বোল্টের ডায়ামিটার প্রশ্নে দেওয়া হচ্ছে 3/4, 3/4 প্লাস একটা ক্লিয়ার স্পেসিং রাখতে হয়। তার মানে হচ্ছে যখন আমি বোল্টটা ওই ছিদ্রটার ভিতরে হোলের ভিতরে ঢুকাবো, তখন ওইটা সামান্য একটু বড় রাখতে হবে। কতটুকু বড় রাখতে হবে সেটা হচ্ছে 1/8। তার সাথে হচ্ছে থিকনেস অফ দ্য প্লেট। তার মানে হচ্ছে আমরা যেই অ্যাঙ্গেলটাতে এল সেকশনের জন্য যদি আমি দেখাই, এই যে এইখানে যে বোল্টটা লাগাবো, এই বোল্টটা লাগাইতে হলে কি করতে হবে, এই যে লেগটা আছে এই লেগের থিকনেস লাগবে। এখন আমরা তো ডিজাইন করতেছি, আমরা তো এখন থিকনেস জানি না। তাহলে কি করব, তাহলে এইখানে আমরা কি করব, এইখানে হচ্ছে প্রথমত টি দিয়ে রেখে দিছি, জাস্ট টি দিয়ে রেখে দিছি। এই যে হোয়ার টি ইজ দ্য থিকনেস অফ দ্য অ্যাঙ্গেল উইচ ইজ আননোন। এখন আমরা তো টি এর ভ্যালুটা জানি না, তাহলে আমরা কি করতেছি, কনজারভেটিভলি উই চুজ টি ইকুয়াল টু 3/4 ইঞ্চি। এখন এখানে আসলে মানে ক্রাইটেরিয়াটা কেমন বা এখানে আসলে সিস্টেমটা কেমন। এখানে কি হবে, আমরা প্রথমে এআইসি টেবিলে যাব। এআইসি টেবিলে গিয়ে দেখব আমাদের সিলেক্ট করতে বলছে হচ্ছে আনইকুয়াল লেগ অ্যাঙ্গেল। তো এইখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা অসমান লেগ অ্যাঙ্গেল, যেমন যদি আমরা চাইলে 5 5 × 3 × 1/2, 5 × 3 × 7/16 এইগুলা যে কোনো একটা ইউজ করতে পারি। তো এখানে প্রথমত যদি আমরা টি এর ভ্যালুটা 3/4 ইউজ করি, এখানে যদি 3/4 ইউজ করি, তাহলে এই ক্ষেত্রে এমন এমন একটা সেকশন চুজ করব, এখান থেকে এমন একটা সেকশন চুজ করব যেটা লাস্ট যে ভ্যালুটা এটা হচ্ছে 3/4। লাস্ট ভ্যালুটাই আমরা জানি এটা হচ্ছে থিকনেস, কিন্তু এটা কিন্তু চুজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে দুইটা লেগই সমান, আমাদের সিলেক্ট করতে হবে অসমান। তো এখান থেকে জাস্ট কনজারভেটিভ আমরা ধরে নেই, যে ধরে নিলাম যে টি এর ভ্যালুটা হচ্ছে 3/4। তাহলে পুরোটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা এজি বা গ্রস এরিয়াটা পাইলাম হচ্ছে 5.74 ইঞ্চি স্কোয়ার। তার মানে হচ্ছে আমাদের মোটামুটি এখন কাজ শেষ, ডিজাইনের কাজ শেষ। আমরা টেনসাইল ইল্ডিং স্ট্রেংথের জন্য একটা মিনিমাম এরিয়া পাইছিলাম, সেটা হচ্ছে 4.75।
অর্থাৎ ইল্ডিং ঠেকাইতে হলে 4.75 ইঞ্চি স্কোয়ার এরিয়া লাগবে, আর আপসার ঠেকাইতে হলে 5.74 ইঞ্চি স্কোয়ার এরিয়া লাগবে। এখন এদের মধ্যে থেকে যেটা বড়, কারণ আমি যদি যে সেকশনটা এখন চুজ করব সেখানে যদি আমি 5.74 এরিয়াটা দিই, তার মানে কি অটোমেটিক্যালি সে ইল্ডিং এ স্যাটিসফাই করবে, অটোমেটিক্যালি ইল্ডিং এ থাকবে, ইল্ডিং এ ঠিক থাকবে। তাই আমি কি করব, এখন এই যে 5.74 ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটা নিয়ে এআইসি টেবিলে যাব। টেবিলে গিয়ে দেখি এখন এরিয়া এখানে আছে 3.75, তার মানে আরো বড় ভ্যালু দেওয়া লাগবে। 5.74 এর আশেপাশে একটা ভ্যালু আমরা চুজ করব। তো এটা হচ্ছে 11, 11 অনেক বড়। এটা হচ্ছে 5.77, কিন্তু এটা আমরা নিতে পারবো না, কারণ কি 6 × 6, তার মানে দুইটা অ্যাঙ্গেলই, দুইটা লেগিস ইকুয়াল, এটা নেওয়া যাবে না। 5.74 আমি আর কোথায় নিতে পারি, এটা নিতে পারি, এই যে 6 × 4 × 7, সরি 5/8, এটা নিতে পারি। 6 × 4 × 5/8 এটা নিতে পারি। কেউ যদি মনে করেন না আমি এটাও নিব না, তাহলে আরো নিচে আসতে থাকেন। এখানে এই যে 5.90 এটা নিতে পারবো না, কারণ দুইটা হচ্ছে ইকুয়াল, 5 × 5 এটা ইকুয়াল। এরপরে যদি আরো আসতে থাকি, 5.85 এটা নিতে পারবো। আমাদের মিনিমাম মিনিমাম লাগবে হচ্ছে 5.74, আর 5.74 থেকে সামান্য একটু বড় 5.85 নিতে পারবো। এখানে যে লেগটা আছে সেটাও আনইকুয়াল আছে, 5 × 3.5 × 3/4, এটা আমি নিতে পারবো। এটা এখন আমি কোনটা নেব? স্যার এটা মানে যেটা নিব স্যার মানে ওটা থিকনেসটা মেলা লাগবে আর হ্যাঁ, কি, আমি যেটা থিকনেস, ধরে নিব থিকনেসটা ওইটা মিললে হয় থিকনেস সব অনুযায়ী থেকে নিব। বেস্ট। থিকনেসে মিলতে হবে, এটা মাস্ট না, তবে থিকনেসটা মিললে মানে মিললে সে কম্বিনেশনটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। এইখানে এই সলিউশনে যে থিকনেসটা ধরে নিছে, এই থিকনেসটা কিন্তু মিলে নাই। এই যে এটা হচ্ছে 5/8, আর এখানে ইউজ করছে হচ্ছে 3/4, টি ইকুয়াল টু ইউজ করছে 3/4। এখন এটা যে মিলে নাই সেজন্য যে এটা ভুল হবে বিষয়টা এরকম না। এটা যে না মিলে তখন কি করতে হয়, তখন হচ্ছে আরেকটা চেক দিতে হয়। এই যে এখানে যেরকম চেক দিছে, এখানে যেমন চেক দিছে, এই জন্য আমি আমি মানে রেফার করি বা প্রেফার করি হচ্ছে এইখানে থিকনেসটা মিলাই দেওয়া। মিলাই দিলে এটা নতুন করে চেক দেওয়ার কিছু নাই, এটা চেক দিলে অটোমেটিক্যালি মিলবে। এইখানে হচ্ছে নতুন করে আবার কি করছে, নতুন করে আবার হচ্ছে ইল্ডিং স্ট্রেংথ আর রাপচার স্ট্রেংথ বের করছে। রাপচার স্ট্রেংথ বের করে দেখছে যে ঠিক আছে, মানে লোডের সাথে মিলতেছে কিনা, প্রথমে যে লোড পাইছিলাম সেটার সাথে মিলতেছে কিনা। আপনি যদি এখানে সরাসরি, তাহলে স্যার থিকনেস যেটা ধরবো না মানে ওটা ওইটা নিচে, ধরলে আর নিচের নিচের ওইটুকু লেখা লিখলে লাগবে না, ওটা ওইটুকু মাস্ট, মানে উপরে ওকে করলেই থাকবেই, হবে। কারণ আপনি তো এখানে আর কোনো কিছু অল্টার করতেছেন না। বুঝা গেছে? So এটা যদি করেন তাহলে কোনো মানে মানে না মেলার আর কোনো অপশনই নেই, এটা অটোমেটিক্যালি মিলবে। এখানে মেইনলি এরা চেক কেন দিছে সেটা আমি বলি। এই 3/4 থিকনেস, মানে এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি ভ্যালুটা কত, 0.75। 5/8 কে যদি আমি দশমিকে কনভার্ট করি তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে 0.50 আর 12, হ্যাঁ 0.62, 0.625। তাহলে দেখেন আপনার মিনিমাম, আপনি এখানে থিকনেস উপরে যখন হচ্ছে এই সেকশন সিলেক্ট করতেছেন তখন আপনি থিকনেস ধরে নিতেছেন হচ্ছে 0.75, তো যখন সেকশন লিখতেছেন তখন আবার ধরতেছেন হচ্ছে তার থেকে কম। তার মানে কি এখানে একটা পসিবিলিটিস আছে যে আবার এখানে নতুন করে যদি আমি ইল্ডিং স্ট্রেন্থ বা আপসার স্ট্রেন্থ বের করি একটা পসিবিলিটি আছে না মেলার। কিন্তু এইখানেই যদি আমি একবার 3/4 মিলাই দেই, এখানে যদি মিলাই দেই তাহলে তো আর কোনো মানে এখানে না মিলার কোনো অপশনই নাই। কারণ এখানে আমি ধরছিও 3/4 দিয়ে, এখানে মিলাইতেছিও 3/4 দিয়ে, তাহলে তো আমি কমাই নাই, আমি তো কমাই নাই। এখানে আমি মানে ক্যাচটা হচ্ছে আমি যখন সিলেক্ট করব, আমি আইদার যদি এখানে 3/4 ধরে থাকি, এখানে আমি হয় 3/4 ধরবো অথবা তার থেকে বড় কোনো সেকশন ধরবো, তাহলে আমার আর নিচের এই দুই লাইন দরকার নেই, এটার প্রয়োজন নেই। তাহলে এখানে যে আমি দুইটা সেকশন দেখাইলাম, এইখানে যে সেকশনটা দেখাইলাম, এই যে ওরা ধরছে 6 × 4 × 5/8, এটা ধরলে এই 5/8 হচ্ছে 3/4 থেকে ছোট, যেমন আমাকে আবার চেক দিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা। আমি যদি এটা ধরি 5 × 3.5 × 3/4, এটা যদি ধরি তাহলে এই আমাদের এরিয়াটা আসে 5.85, যেটা 5.74 এর থেকে বড়। আবার এখানে যে আমি থিকনেসটা ইউজ করতেছি সেই থিকনেসটা হচ্ছে 3/4, তার মানে আমি আগেও 3/4 ইউজ করে আসছি, আমি যখন সিলেক্ট ফাইনাল ডিসিশন দিতেছি তখনও 3/4 চুজ করতেছি। তার মানে হচ্ছে নিচের এই দুটো আমার না মেলার কোনো অপশনই নেই, এটা অবশ্যই মিলবে। এখানে দেখেন এই লেন্থের সাথে বা এই লেগের লেন্থের সাথে বা এই লেগের লেন্থের সাথে কিন্তু আমাদের কোনো স্ট্রেংথ মানে মানে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে শুধুমাত্র কিসের উপরে, থিকনেসের উপরে। তো থিকনেসটা যদি ঠিক থাকে তাহলে এই দুটো অটোমেটিক্যালি মিলবে, না মিলার কোনো অপশনই নেই। তাহলে ডিজাইন প্রসেসটা কি, ডিজাইন প্রসেসটা হচ্ছে আমাকে
ওই ইল্ডিং স্ট্রেংথের জন্য একটা এরিয়া বের করতে হবে, রাপচার স্ট্রেংথের জন্য একটা এরিয়া বের করতে হবে। এরিয়া বের করার পরে আমি এআইসি টেবিলে যাব, ওই এরিয়া থেকে সামান্য একটু বড় একটা সেকশন চুজ করব, এবং আমি চিন্তা মানে খেয়াল রাখবো যাতে আমি আগে যত থিকনেস ধরে রাখছি সেই থিকনেসের সাথে মিলাই আমি এখানে একটা সেকশন ধরতে পারি। ধরলে আমাদের মোটামুটি ডিজাইন শেষ। ফাইনালি আমরা লিখে দিব উই চুজ এল। সাপোজ আমরা যেটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে 5 × 3.5 × 3/4, এটাই লিখে দিব এল 5 × 3.5 × 3/4। তো এখন আপনাকে যদি ধরেন সাপোজ এরকম একটা ডিজাইন জাস্ট লোড টোড দিয়ে, আমি এখানে আর বললাম না, এখানে আমি বলে দিলাম না যে এখানে এই আনইকুয়াল লেগ অ্যাঙ্গেল ইউজ করব নাকি টি সেকশন ইউজ করব নাকি ডাব্লিউ সেকশন ইউজ করব, মানে একটা প্রজেক্টের ক্ষেত্রে যেরকম হয়, প্রজেক্টে তো আর আপনাকে আগেই কেউ বাধা লিমিটেশন দিয়ে দেয় না, কনস্ট্যান্ট দিয়ে দেয় না যে এখানে আপনি এই সেকশন ইউজ করতে হবে। তাহলে আপনার প্রসেসটা কি, আপনি এই এরিয়া বের করা পর্যন্ত কিন্তু ঠিক একই রকম থাকবে, এই পর্যন্ত একই রকম থাকবে। এরপরে আসেন, এরপরে আপনি কি এখানে এল সেকশন ধরেন এরিয়া আমি 5.74 পাইছি, এখন আমার ইচ্ছা হচ্ছে আমি একটা আই সেকশন আর ডাব্লিউ সেকশন চুজ করি। তাহলে আমি কি কাজ আগের মতোই ডাব্লিউ সেকশনে যাব, ডাব্লিউ সেকশনের এরিয়া দেখব যে কোথায় 5.84 মানে 5.74 বা তার থেকে একটু বেশি আছে। সাপোজ এই যে এখানে যদি আসি 12 × 22 এটা 6.48, সেটা একটু বেশি আছে। আর একটু ছোট যদি দেখি, মানে এখান থেকে জাস্ট আমি ওই আমার যে সেকশনটা তার থেকে সামান্য একটু বড় যেটা পাবো সেটা দিয়ে আমি ইউজ করতে পারবো। যেমন এটা হচ্ছে 8 × 21, এটা হচ্ছে 6.16, আমি চাইলে এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি আমাদের। হ্যাঁ, হ্যাঁ থিকনেস, তাহলে স্যার এখানেও কিন্তু থিকনেসটা কোনটা খেয়াল হবে স্যার রাখতে হবে বলতে এই যে পারছেন? ফ্লেঞ্জের যে থিকনেস, এই ফ্লেঞ্জের থিকনেস মিলতেছে কিনা। এটা যদি ইউজ করি, এটা ইউজ করলে আমাদের ফ্লেঞ্জের থিকনেস আছে হচ্ছে কত 0.7, 0.7 না 0.4। তাহলে আমি যদি 3/4 ইউজ করে আসি, 3/4 মানে হচ্ছে 0.75, আর এখানে যদি আমি 0.4 ইউজ করি তার মানে কি আমার শেষে ওই দুটা চেক দিতে হবে, মানে আবার আমাকে ইল্ডিং স্ট্রেংথ এবং রাপচার স্ট্রেংথ এই দুটা জিনিস কিন্তু বের করতে হবে। কথা বোঝা গেছে? না, পরীক্ষার প্রশ্ন হয়তো জি বলাই স্যার, বলে থাকবে, দিলে কিন্তু ভালো আমি হবে স্যার, বলতেছি কোনটা যদি কি আপনি করতে নিজে ডিজাইন করতে চান তাহলে সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে ধর আপনার কোনো বাধা নাই, আপনি চাইলে এরকম সি সেকশনও সিলেক্ট করতে পারেন। সি সেকশনও দেখা যাচ্ছে এটা 5.87, এটা চুজ করলেন, কোনো অসুবিধা নেই। জি স্যার, ফার্স্টে স্যার হ্যাঁ, হ্যাঁ, এরিয়াটা রাইট। দেখা, জাস্ট গ্রস গ্রস এরিয়াটা দেখা, গ্রস আর তারপর এরিয়াটা দেখবেন থিকনেসটা দেখতে যেটা হবে যে পাইছেন এটা তার ঠিক থেকে আছে একটু কিনা। বড়। থিকনেস দেখবেন, থিকনেস যেমন এখানে আমরা ইউজ করতেছি কত, এখানে ইউজ করতেছি 3/4। সাপোজ আমি যদি এই সেকশনটা নেই তাহলে এখানে থিকনেস আসবে হচ্ছে 0.413, তার মানে আমি যেটা ইউজ করছি তার থেকে কম আসছে। যদি কম আসে তাহলে কি করতে হবে, আমাকে আমাকে হচ্ছে ইল্ড স্ট্রেন্থ আর রাপচার স্ট্রেন্থ এই দুটা চেক তাহলে আবার করতে চেক হবে। করতে হবে। ক্যালকুলেশন খুবই এক লাইনেরই ক্যালকুলেশন, কারণ এই সমস্ত ভ্যালু সব আপনার আগে বের করাই আছে, জাস্ট গুণ করা, আর কিছুই না। বোঝা গেছে এই ডিজাইনের প্রবলেমটা? কারো কোনো অসুবিধা আছে? এগুলো একটু বাসায় দেখেন, এগুলো কিন্তু না পরীক্ষায় স্যার। না আসার মতো। আমাদের মেইনলি এই টেনশন চ্যাপ্টার থেকে আর একটা প্রবলেম বাকি আছে, ব্লক শেয়ার স্ট্রেংথের একটা প্রবলেম বাকি আছে। তো ওই ব্লক শেয়ার স্ট্রেংথের প্রবলেমটা পরীক্ষা আসে সাথে সাথে ওই যে এই ডিজাইন, মানে অর্থাৎ আমি এক্সাম্পল 1 2 3 যেটা করাইলাম, এখানে যে 4টা প্রবলেম করাইলাম, প্রথম 3টা হচ্ছে অ্যানালাইসিস, আর এই লাস্ট আজকে যেটা করালাম এটা হচ্ছে ডিজাইন। এইখান থেকে কিন্তু মাস্ট একটা আসবেই।